প্রিয় দর্শক, আদিকাল থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষ আজকের এই পর্যায়ে এসেছে। অর্থাৎ মানুষের যে উল্লেখযোগ্য উন্নতি, এর মূলে রয়েছে পারস্পরিক সহযোগিতা। সেই প্রেক্ষাপটে প্রথমে একজন মানুষ আরেকজন মানুষের কাছে এসেছে, একটি পরিবার আরেকটি পরিবারের কাছে, একটি গ্রাম আরেকটি গ্রামের কাছে। এইভাবে গোটা বিশ্ব পরস্পর কাছে এসেছে এবং যার যে স্ট্রেংথ রয়েছে সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নিজেদের দুর্বলতা বা সমস্যার জায়গাগুলো পরস্পর মিলে মোকাবেলা করতে চেষ্টা করেছে। এইভাবেই লক্ষ বছর ধরে মানুষ টিকে আছে। আমরা সমগ্র পৃথিবীর অংশ হলেও বিশেষ বৈশিষ্ট্যগত কারণে রিজিওনাল বা আঞ্চলিক এক একটা ফরমেশন ডেভেলপ করেছে। তার অংশ হিসেবে আমরা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো পরস্পরের খুবই কাছাকাছি রয়েছি এবং পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক জনসংখ্যা এই অঞ্চলে বসবাস করে। ফলে এখানে পরস্পরের সহযোগিতা এটা নিজেদের টিকে থাকা বা সমৃদ্ধির জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে এই অঞ্চলে অনেকগুলো উদ্যোগ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই প্রতিষ্ঠানটি দারুণভাবে পথ চলা শুরু করে এবং একটা পর্যায়ে somehow এটা সফল হয়। এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিন্তু সত্যি এটার কি সম্ভাবনা শেষ হয়ে গেছে? আমাদের আঞ্চলিক লিডার যারা রয়েছেন তারা যদি মিলেমিশে চেষ্টা করেন তাহলে এটাকে কি রিভাইভ করা সম্ভব? এবং সেটা করলে সবাই আমরা কি উপকৃত হতে পারি? এরকম নানা বিষয়ে কথা বলার জন্য আজকে অনুরোধ করেছি ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। তিনি কথা বলবেন মূলত সার্কের যে অপরচুনিটি এবং চ্যালেঞ্জ গুলো রয়েছে সেই বিষয়ে বিভিন্ন তথ্য ও যুক্তির ভিত্তিতে আপনাদের সাথে আইডিয়া গুলো শেয়ার করবেন। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। জি, আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এমন একটা সংগঠনের প্রয়োজনীয়তা আমাদের লিডাররা কিভাবে অনুভব করেছিলেন, স্পেশালি সাউথ এশিয়ার ওই সময়ের যারা নেতৃত্বে ছিলেন তারা, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, খুব একটা যৌক্তিক প্রশ্ন যেটি নিয়ে শুরু করা যেতে পারে এই আলোচনাটি। আসলে এটি তো ৮০ দশকের সূচনার ঘটনা। তো ৮০ দশকে বৈশ্বিক প্রেক্ষাপট কেমন ছিল সে বিষয়টি বেশ এটির সাথে সম্পৃক্ত। অর্থাৎ সাউথ এশিয়ার ৭টি দেশের যারা নেতা ছিলেন তারা কেন ভাবলেন যে আসলে আমাদের পারস্পরিক একটা এন্টিটি দরকার, এবং যার মধ্য দিয়ে আমরা যদি সবাই পাশাপাশি হাতে হাত ধরে চলা শুরু করি তাহলে এই অঞ্চলের আমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, এমন একটি আঞ্চলিক সংগঠন তৈরি হতে পারে।
হ্যাঁ, সে সময়ে বাংলাদেশ সেখানে একটা লিডিং পজিশন নিয়েছিল এবং ঐতিহাসিকভাবে লক্ষ্য করা যায় যে তখন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব এবং ভারতে মোরারজি দেশাই, জিগমে সিংমে ওয়াংচুক ছিলেন ভুটানে। মূলত ভুটান, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই তিনটি রাষ্ট্রের কাছাকাছি হয়ে একটা ভাবনা তৈরি হয়, যেখানে সেই ভাবনার উপরে ভিত্তি করেই অন্যান্য দেশের কাছে ডেলিগেশন যায়। এখন প্রশ্নটি হলো যে তারা ভাবলো কেন, যেটা আপনি বললেন সেই ভাবলো কেনর মধ্যে আমার মনে হয়েছে যে খুব বেশি আমাদের উপরে ইম্প্যাক্ট করেছিল ইইউ, যে হয়তো ওই রকম না, তখন আমাদের উপরে ধারণাটি খুব বেশি ইম্প্যাক্ট করেছে নাফটা, কারণ তখন ওটি খুব আলোচনায় ছিল। মানে বিশেষ করে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি 80-র দশকে, তখন নর্থ আমেরিকান মানে ট্রেড ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন নাফটা, সেটা নিয়ে বেশ হইচই ছিল যে আমাদের এখানে যদি এমন হয়। আর তখন আসিয়ান খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল আসিয়ান, অর্থাৎ এক একটা রিজিয়ন যেখানে লাইভলিহুড প্যাটার্নটা একই টাইপের, যাদের রেসিয়াল এবং অন্যান্য বিশেষ করে হিস্টোরিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, কালচারাল পার্সপেক্টিভটা কাছাকাছি, সেই সব অঞ্চল মিলে একটা কমন ভাবনা তৈরি করা, একটা কমন ফিউচারের দিকে যাওয়া, এই ভাবনা থেকেই কিন্তু আমরাও তাড়িত হই এবং আমাদের যারা তখনকার নেতা ছিলেন তারা মূলত এই বিষয়ে একমত পোষণ করেন যে সাউথ এশিয়া পৃথিবীর তখন বলা যায় যে এটা একটা দরিদ্র জনগোষ্ঠীর অঞ্চল, পৃথিবীর একটা বড় অংশের মানুষ দরিদ্র যারা এখানে বসবাস করতেন, কিন্তু এটি খুব জনবহুল একটি এরিয়া, ভীষণভাবে জনবহুল এরিয়া। আবার এখানে মানব সম্পদ যদি ধরি হিউম্যান বিংকে, তাহলে এত বড় একটা জনগোষ্ঠী আছে, তাদের মানব সম্পদে রূপান্তরিত করতে পারলে এই অঞ্চলের একটা আপলিফটমেন্ট, একটা ডেভেলপমেন্ট করাও সেটা সম্ভব, কিন্তু তার জন্য একটা একক ভাবনার প্রয়োজন। অনেকটাই দেখা যাবে যে কোনো একটি যদি রিজিওনাল অ্যাসোসিয়েশন থাকে, সেই অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কাজ করলে সেই কাজটি তার মধ্য দিয়ে হয়তো এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নটা খুব তড়িৎ গতিতে হবে। যেখানে 7টা দেশ যদি তার মতো দাঁড়িয়ে সেভাবেই কাজটি করে, সব দেশেরই আলাদা অর্থনীতি, সব দেশেরই নিজস্ব সরকার পরিচালনা পদ্ধতি, সেগুলোর মধ্যেও একটা ডিফারেন্সিয়েশন ছিল, এখনো আছে মোরলেস। তার ভেতরেও মানে ওই যে আমরা একটা কথা বলি যে মানে একটা বৈচিত্র্যতার ভেতরেও ঐক্য যে বিষয়টি, সেরকম একটি ধারণার উপরে দাঁড়িয়ে তৎকালীন নেতারা সার্ক গঠনের ব্যাপারে একটা ঐক্যমত পোষণ করেন। এবং আপনি জানেন যে সেই 81 থেকে 83-84 পর্যন্ত কিন্তু অনেক ফরেন ডেলিগেট, মানে আমাদের ফরেন মিনিস্টার এবং অন্যান্য নানান হাই ডেলিগেশন টিম কাজ করেছে একসাথে। যখন 85 সালে এটা ঢাকায় ডিক্লিয়ার হয়, যখন ঢাকাতে, তখন আমরা টেলিভিশনে এটা দেখেছি। তো তার আগে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। না, এভাবেই শুরু। এখানেই আমার কোয়েশ্চেন যে শুরুতে এটা কিন্তু অনেক থ্রাইভিং একটা অর্গানাইজেশন ছিল, অর্থাৎ প্রতিষ্ঠার পর থেকে বেশ কিছুদিন দারুণ গতিশীল ছিল এবং অনেকগুলো ভালো ইনিশিয়েটিভ আমরা পেয়েছিলাম। তো এর সিক্রেটটা কি ছিল, আপনার কি মনে হয়? ওই যে পূর্ববর্তী একটি আলোচনায় আপনি যেমন বলেছিলেন যে আসলে কোনো কাজ যখন শুরু হয় তখন সেই কাজের মধ্যে ইমোশনটি যেভাবে কাজ করে, যেভাবে তার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে নিয়ে যেভাবে শুরু হয়, তারপরে হয়তো সেই তাড়নাটি কিছুটা হলেও স্লথ হয়েছে, হয়তো স্লথ হয়েছে বলেই আপনি ওই কথাটি বলছেন
যে শুরুতে এর একটা বিরাট গতি ছিল এবং সেই গতির মধ্য দিয়ে তখন অল্প সময়ে হয়তো ভালো কিছু অর্জন আমাদের সামনে এসেছিল, বিশেষ করে বাইল্যাটারাল এরিয়ায়, মাল্টিল্যাটারাল এরিয়ায় কোঅপারেশন এবং ট্রাস্ট। আসলে এটার মূল ভিত্তি ছিল সার্ক চার্টারে একেবারে প্রথম কথাটিই কিন্তু হচ্ছে যে আপনার এর এই এরিয়ার মানুষের মধ্যে কোঅপারেশন এবং ট্রাস্ট এবং পিস, এই তিনটি বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। আরেকটা বিষয় হতে পারে সেটি হলো যে তখন যারা এটার প্রতিষ্ঠাতা ছিলেন তারা যেভাবে ধারণ করেছেন, পরবর্তীকালে সব দেশেই যেমন রাষ্ট্র সরকার এগুলো পরিবর্তিত হয়েছে, সেই রাষ্ট্র এবং সরকার পরিবর্তিত হওয়ার ফলে রাষ্ট্র না, সরকার পরিবর্তিত হওয়ার ফলে দেখা যাবে যে যারা নেতৃত্বে এসেছেন তারা এটাকে কতটা ক্যারি করবে তার উপরেও নির্ভর করেছে যে এই গতিটা কেমন থাকবে। প্রথম দিকে যারা স্বপ্নিক ছিলেন, এই স্বপ্নের যারা প্রথম দ্রষ্টা, তো তাদের কারণেই সেই গতিটা খুব ভালো ছিল বলে আমার মনে হয়, খুব ভালো ছিল। হ্যাঁ প্রফেসর হামিদ। ওকে, জি, তাহলে আমাকে এবার একটু বলবেন যে এটা প্রথম ধাক্কা খেলো কোন জায়গায়? দারুণ গতিতে চলতে চলতে কেন জানি মনে হলো যে সার্ক ইনিশিয়েটিভ একটু হোঁচট খেলো। এই শুরুটা কখন আপনি বলবেন? হোঁচট খাওয়ার আগে কিছু অর্জনও তো বলতে হবে, তাই না? কিছু অর্জন না বললে হোঁচট জি, খাওয়াটা ঠিক সেভাবে আসে না। খুব দৃশ্যমান অর্জন আমি মানে এ পর্যন্ত যদি বলি তাহলে কিন্তু সার্কের অর্জনগুলো খুব যে কম করে দেখার মতো না। হ্যাঁ, এটা হতে পারে যে 85 সালের ডিসেম্বরে এটা প্রতিষ্ঠা হয়েছে। তারপরে এটা কেন আজও পর্যন্ত আরো অনেক দূর গেল না? এখনো যখন কোনো বিষয় মাল্টিল্যাটারাল হয়, হয়তো 7টা-8টা দেশ এটার মধ্যে আছে। তো 7টা দেশ যখন আছে তখন তো সেই বিষয়টি আমরা ইচ্ছা করলে যেভাবে এগিয়ে নিতে পারি, ইউনিল্যাটারাল হলে, মাল্টিল্যাটারাল হলে সেখানে কিছুটা সমস্যা থাকতেই পারে। খুব ভালো একটা নজির রাখতে পেরেছিল স্যার। এখন আমার আরেকটা কথা মনে পড়লো যে স্যার প্রতিষ্ঠার পিছনে একটা বিষয়, আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন সেটি জি, এখন আমার খুব লিঙ্ক করতে ইচ্ছে করছে যে ওই 78-79-তে তখনকার ইউএসএসআর, আজকের রাশিয়া, যখন জি, আফগানিস্তানে আসে, আফগানিস্তান দখল করে, তার হুম, প্রেক্ষিতে এই ভাবনাটা খুব আসে যে বহির্বিশ্ব পারমাণবিক মানে পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি এইভাবে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে খুব কাছাকাছি এসে পৌঁছায়, তা সেটা আমাদের জন্য ভবিষ্যতে হুমকি হতে পারে কিনা, এবং তার ফলে আমরা কি একত্রিত হয়ে এমন একটা রিজিওনাল ফোরাম করব, অ্যাসোসিয়েশন করব, যে সেটা একটা কমন ভয়েস হিসেবে কাজ করবে। খুব ভালো একটা অর্জন আমি বলবো সেটা হলো যে শ্রীলঙ্কাতে যখন তামিল টাইগারদের প্রতিহত করার জন্য ইন্ডিয়া সৈন্য প্রেরণ করে এবং সেই সৈন্য যখন উইথড্র করার ব্যাপারে শ্রীলঙ্কা রিকোয়েস্ট করে বা চাপ প্রয়োগ করে, কিন্তু ইন্ডিয়া তখন সেই সৈন্য প্রত্যাহারের ক্ষেত্রে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিল, তৎকালীন যে শাসক শ্রেণী ইন্ডিয়াতে ছিল। তো জি, তার ফলে সেইটা একটা খুব বড়, আমি বলবো যে সার্কের যতগুলো অর্জন আছে সে অর্জনগুলো আমাদের উন্নয়নের বিষয়ে, কিন্তু সার্কের অন্য 6টি দেশ বা 7টি দেশ যখন ইন্ডিয়াকে রিকোয়েস্ট করলো সবাই মিলে, এটা 87-79 সালে, হ্যাঁ 87-88-79 দিকে, যে না জি, আপনি লঙ্কা থেকে সৈন্য প্রত্যাহার করেন, তখন কিন্তু ইন্ডিয়া সার্কের এই তার সহযোগী সদস্যদের এই কথাকে খুব গুরুত্ব দিয়ে সৈন্য প্রত্যাহার করেছিল। হয়তো সেটি দেরি হতো, কিন্তু দেখা যাবে যে একটা সহযোগী ফোরামের মধ্যে আমরা সবাই আছি, তারা সবাই বলছে যখন, এবং লঙ্কা নিজেও সার্কের মেম্বার, তো হুম, এটা একেবারে আপনি ফিজিক্যালি মিলিটারি অ্যাকশনের যে বিষয়টি, এই ধরনের ঘটনা আর তার পরবর্তীতে কিন্তু ঘটে নাই, তার পরবর্তীতে ওকে, আর ঘটে নাই। কারণ আফগানিস্তান থেকে ইন্ডিয়া যেভাবে এসছে বা আমেরিকা গেছে, তার সাথে সার্কের অন্যান্য দেশের কোনো অনুরোধ করা এটা ওটার সাথে কোনো যুক্তি নেই, জি, এটার কোনো যুক্তি ওকে, নেই কিন্তু। ঠিক আছে। তো তাহলে আমাকে একটু বলবেন যে আসলে কোন কোন লক্ষ্য সামনে রেখে এই হ্যাঁ, প্রতিষ্ঠানটা গঠিত হয়েছিল? হ্যাঁ, সার্ক চার্টার আপনি নিজেও জানেন যে সার্ক জি, চার্টার তো মানে এটি যখন করা হয়েছে তখন তো সার্ক চার্টারটাই মূল বিষয়। একটা খুব জি, সংক্ষিপ্ত চার্টার হয়, সেই চার্টারে সার্কের যারা সিগনেটরি সবাই সই করেন এবং সার্ক চার্টারে
আমরা যদি সার্ক ওয়েবসাইটেও যাই দেখবেন যে সার্ক চার্টারটা সেখানে আছে, এবং সেখানে যে অবজেক্টিভটা আছে সেই অবজেক্টিভে সার্কের অবজেক্টিভ আছে, সার্কের অবজেক্টিভে 8টা বিষয় আছে সার্কের অবজেক্টিভে একেবারে। তো তার মধ্যে 5টি হলো এই আমাদের দেশ সমূহের সাথে সম্পৃক্ত, আর বাকি 3টে ইন্টারন্যাশনাল এরিয়াতে সার্ক কি করবে সেটি। ফলে প্রথম যে 5টি সেই 5টির মধ্যে সংক্ষেপে বিষয়টি ওইভাবেই আসে। আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে হলো যে মিসট্রাস্ট, এই মানে মিসট্রাস্ট কথাটাকে আপনি যদি এইভাবে নেন যে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য সাউথ এশিয়া থ্রো, এইটা বলা হয়েছে যে ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, accelerate economic growth, social progress, cultural development, এই জিনিসগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল যে ইকোনমিক গ্রোথ, সোশ্যাল প্রোগ্রেস এন্ড কালচারাল ডেভেলপমেন্ট। একটু খেয়াল করবেন যে আমরা যখনই কোনো কিছু করি শুধু ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলি, কিন্তু এখানে কিন্তু কালচারাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল গ্রোথ নিয়ে খুব কথা বলা হয়েছিল এই যে অবজেক্টিভটা আছে সেইখানে। এবং একই সাথে সেখানে টু প্রোভাইড অপরচুনিটি to live in dignity for the people and realize their full potential, এই বিষয়গুলিও তখন মাথায় রাখা হয়েছে যে এই অঞ্চলের মানুষের মধ্যে যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে কিভাবে আমরা আরো কাজে লাগাতে পারি, সেটাকে কিভাবে এক্সপান্ড করতে পারি, সেটাকে কিভাবে অ্যাজ এ রিসোর্স আমরা কনভার্ট করতে পারি এই এরিয়াতে, সেই বিষয়েও ওইখানে বেশ গুরুত্বের সাথে প্রথম দিকেই সার্কের এটা প্রথম 5টার মধ্যে এবির মধ্যেই এটা আছে যে আমরা এই এরিয়ায় যে বিশাল জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর যে পোটেনশিয়াল সেটাকে ভবিষ্যতে ব্যবহার করবার জন্য নানামুখী পদক্ষেপ, অ্যাকশন প্ল্যান নেব, সেই প্রতিশ্রুতিটা তার মধ্যে ছিল। তারপরে দেখা যাবে যে আর দুটি আমি বলবো যে বেশ ওর মধ্যে এসে যাই মানুষজনকে এম্পাওয়ার করার কথা, কিন্তু টু promoted strength and collective self-reliance, এইটা যে among the countries of South Asia, এই জায়গাটা হলো যে পিপুল টু পিপুলের বাইরে দেশগুলোর মধ্যে যে কিভাবে একটা কালেকটিভ রিলেশনশিপ তৈরি করা যায় সেই বিষয়ে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত, কোনগুলোকে প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়েও অবজেক্টিভের নাম্বার 3তেই অবজেক্টিভে বলা ছিল। আর 4-5-এ এসে যেটা হয়েছে সেটা হলো যে সেখানে ওনারা খুব ভালো মতো একটা বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন, সেটা মানে সার্কের মূল যে বিষয়টি ছিল সেটা যে টু কন্ট্রিবিউট মিউচুয়াল ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ান অ্যানাদারস প্রবলেমস, যেটিকে আমরা এখন দেখতে পাই যে নানা, আপনি যে বললেন স্যার কেন স্লোথ হয়ে গেল, এই যে এই জায়গাগুলো এখন আমাদের ওই বিবেচনার খুব মধ্যে অ্যাক্টিভলি আর কাজ করছে না, যে ওয়ান অ্যানাদারস প্রবলেম সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটাকে বিবেচনায় নেওয়া। কিন্তু ওইখানে সার্কের যে অবজেক্টিভ সেখানে এটা খুব অ্যাক্টিভলি আছে। এবং 5 নম্বরে যেটি আছে সেটা টু প্রমোট অ্যাক্টিভ কোলাবোরেশন and mutual assistance in the economic, social, cultural, technical and scientific fields, এই এরিয়াতে কিছু কিছু কাজ একদম পাশে যেটা সেখানে কিছু কিছু কাজ আমাদের এর মধ্যে হয়েছে, কিছু কিছু মিউচুয়াল বিষয় ঘটেছে। এখন এই 5টি কাজ যখন অ্যাকশনে গেছে অনেক রকমের বিষয়, তো সেখানে যেটা প্রথম যে বিষয়টা হলো যে আমাদের মিসট্রাস্টের জায়গাটা যদি বাইল্যাটারাল এরিয়াতে আছে, মাল্টিল্যাটারাল এরিয়ায় মিসট্রাস্ট কমনলি কিন্তু কম, পানি ছাড়া, কারণ পানির মধ্যে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ আছে, তাছাড়া ওই রকম কমনলি কম। পরে টেরোরিজম এসছে, যখন এটা হয়েছে তখন কিন্তু এর ভেতরে ডিরেক্ট অবজেক্টিভে কিন্তু টেরোরিজম শব্দটা ছিল না। পরবর্তীকালে এই অবজেক্টিভে না তাদের যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলোই টেরোরিজমটা হয়েছে, এবং অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম একটা কমন মানে প্ল্যাটফর্ম সার্কে কিন্তু খুব অ্যাক্টিভ আছে, সেটা হয়েছে। এই জন্য সার্ককে যদি আমি খুব সংক্ষেপে বুঝতে চাই তাহলে খুব সহজ কথাই হলো টু এম্পাওয়ার দ্য পিপল অফ দ্য সার্ক থ্রু ডেভেলপিং ইকোনমি, সোশ্যাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন। এটা শুধু অর্থনৈতিক, হ্যাঁ
ওগুলো তো বইয়ের কথা, বইয়ে লেখা আছে। হ্যাঁ, কিন্তু এখন বাস্তবে আসা এখন যাবে। বাস্তবতা বলেন যে সার্ক কি এখনো প্রাসঙ্গিক নাকি ইটস এ ডেড হর্স? আপনার কি মনে হয়? না, প্রাসঙ্গিক। আসলে স্যার, আপনি যে মাঝে একটু বলেছিলেন যে হোঁচট খেয়েছে বারবার কেন? সেটি কিন্তু ভারত বাংলাদেশের জন্যই, সরি, ভারত এবং পাকিস্তানের জন্যই সার্ক কখনো কখনো শ্লথ হয়েছে। তাদের মধ্যে যে বায়োল্যাটারাল রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জায়গায় কাশ্মীর ইস্যু একটা বড় ইস্যু হয়ে থাকে সবসময়ই। তাছাড়া পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা দেশের কাছে পরমাণু শক্তি ছিল বা পরমাণু বোমা আছে ধারণা করা হয়, বা পারমাণবিক অস্ত্র। পরবর্তীকালে ইন্ডিয়া যখন পারমাণবিক অস্ত্র আবার 98 সালে যখন তারা ডিক্লেয়ার করলো, তো তখন টেনশনটা অনেক তুঙ্গে হয়ে গেল। এবং তার ফলেই দেখা গেছে কি জানেন, যে সার্ক সম্মেলনটা যখন পাকিস্তানে হলো, তখন ইন্ডিয়া আর পাকিস্তানে সার্ক সম্মেলনে সে গেল না, যে কার্গিল যুদ্ধে পাকিস্তানের ভূমিকার এই প্রেক্ষাপটে ইন্ডিয়া যোগ দিতে চাইলো না। সেই থেকে অদ্যাবধি আর সার্ক সম্মেলন হয় নাই। তাছাড়া স্যার মোটামুটি টেবিলে বসে আলোচনাটা করেছে তার আগ পর্যন্ত। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের এই মানে কূটনৈতিক বলুন, তাদের যে 47-এর পরে অল টাইম টেনশন কাশ্মীর এই বিষয়, ওদিকে আপনি লাদাখ, জম্মু, এই সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, সেখানে একটা অলিখিত যুদ্ধাবস্থা সবসময় থাকে। তা সেটির কারণে সার্ক বেশি হোঁচট খেয়েছে। তাছাড়া অন্য দেশের সাথে কারো সম্পর্কের অবনতির কারণে সার্ক আগাতে পারেনি তেমন কিন্তু হয়নি। আর এটা প্রাসঙ্গিক অতি অবশ্যই, কারণ আসিয়ান যদি অত ভালো করতে পারে, পরবর্তীকালে ইউরোপীয় ইউনিয়ন একটা সাকসেসফুল খুব মডেল হিসেবে সবার সামনেই আছে, ফলে এখন সার্কের সামনে তো ইইউ ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা যদি নাপটার দিকে তাকিয়ে নর্থ আমেরিকার ওই যদি ওই দুটো দেশও ধরি, আমেরিকা কানাডা, সেখানেও আমরা দেখি যে ট্রানজিট ভিসায় যেতে পারে। কানাডায় বাস করেও একজন কিন্তু গাড়ি নিয়ে আমেরিকাতে চাকরি করে বা সন্ধ্যায় ফেরত যেতে পারে। সো এইখানে আমাদের মতো দেশে ওই স্বপ্ন যারা দেখেছিলেন, এখন সেটা ক্যারি করা যেতেই পারে এবং এর একটা বাস্তবতা আছে। আপনি আশঙ্কা প্রকাশ করেছেন, আমি মনে করছি না যে এই আশঙ্কা প্রকাশের জায়গা আছে। হ্যাঁ, প্রফেসর হামিদ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি। আমরা হ্যাঁ, আশা তো করতেই পারি। হ্যাঁ, আশা তো করতেই পারি। কিন্তু এখানে নিশ্চয়ই মেজর কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাছাড়া আমার জানা মতে 2014 সালে বুঝি সর্বশেষ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্ক কনফারেন্স সামিটটা হলো। এরপরে গত 10 বছরে আর কিন্তু পরস্পর বসা যায়নি। না, ওই যে হ্যাঁ, ওদের সমস্যা। হ্যাঁ, এটা খুব হ্যাঁ। একটা বড় ধরনের বিষয়। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার দৃষ্টিতে কি চ্যালেঞ্জেস কোনগুলো? এখন হ্যাঁ, আমরা যেমন চ্যালেঞ্জ বলতে প্রথমেই যেটা আলাপ করলাম, যে আসলে সার্কের জন্য বড় চ্যালেঞ্জ ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের গতি প্রকৃতি। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, এই দুই দেশের মধ্যে সম্পর্ক এবং গতি প্রকৃতি বোঝা খুব কঠিন। আপনি দেখুন যে ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু ট্রেন চলাচল বাংলাদেশের আগে শুরু হয়েছিল, তারা শুরু জি। করছে, আবার তারপরে তারা যুদ্ধও করেছে। মানে এই দুই হুম, দেশের মধ্যে আহ, অনেকদিন ক্রিকেট টিম বিনিময় হয় নাই, আবার ক্রিকেট খেলা হলো, আবার তাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হলো। আবার দেখুন ইনসাইড ইন্ডিয়া যেসব খেলা হয়, এখন আর পাকিস্তানি প্লেয়াররা সেখানে আসে না। সো তাদের এই পারস্পরিক জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ, এটা আনডাউটেডলি বড় চ্যালেঞ্জ, যে ভারত পাকিস্তানের সম্পর্ক, উভয় দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র থাকার যে দাবি, সেটিও একটা বড় সমস্যা তৈরি করেছে। এবং সার্কের ক্ষেত্রে আমরা যদি বইপত্রে যা লেখে সেইগুলোর বাইরে যদি আমি একটু মানে আমার অ্যানালিসিস থেকে যদি একটা কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে
সার্ককে আমাকে অনেকটাই মনে হয়েছে যে এটা এখন একটা এলিট, মানে এলিট ক্লাব হিসেবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটি শুধু রাজনীতিবিদদের মধ্যে মিটিং এর এবং পলিটিক্যাল লিডারদের মধ্যে কথোপকথনের একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তার মধ্য দিয়ে আমাদের কিছু অর্জন হয়েছে, নো ডাউট। সেগুলো আপনি জানেন যে সার্ক ইউনিভার্সিটি আছে, এখন তো একটা সার্ক ব্যাংকের চলমান বিষয় আছে, ইন্ডিয়া নিজেই একটা সার্ক ডেভেলপমেন্ট ব্যাংক তার সিড ফান্ড তারা দিয়েছে। হ্যাঁ, তারপরে ফুড ব্যাংক আছে, সিড ব্যাংক আছে, এগ্রিকালচার এরিয়াতে বেশি আছে, এগ্রিকালচার আর ক্লাইমেট, অর্থাৎ আমাদের একটা সার্ক আবহাওয়া কেন্দ্র আছে, এগ্রিকালচার আছে, এবং এগুলো একটু আমরা ভাগ করে করেও দিয়েছি কিন্তু। সার্ক আপনি আরবিট্রেশন কাউন্সিলও আছে একটা পাকিস্তানে, তারপরে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড যেটা এসডিএফ, সেটা সদর দপ্তর ভুটানে। সার্ক এশিয়ান, ধরেন আমাদের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যেটা, সেটা দিল্লিতে, ইন্ডিয়াতে সেটা। তো এরকম কিছু প্রতিষ্ঠান আবার এদেশে সেদেশে ভাগ করেও মোটামুটি দেওয়া হয়েছে, যেমন হেডকোয়ার্টারটা তো নেপালে আছে, হ্যাঁ সেটা সেইখানে আছে। তো ফলে কিছু বিষয় হয়েছে কিন্তু ওই গতিটা পাই নাই। আরেকটা হয়েছে যেটা এলিট ক্লাব হিসাবে দাঁড়িয়ে থাকায় মাস পিপলদের মধ্যে মানে কমিউনিকেশনটা ওইভাবে হয় নাই এখনো পর্যন্ত। জি জি, না আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের এই বর্তমানে যে লিডারশিপ রয়েছে, বিশেষত সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর যারা নেতৃত্বে রয়েছেন, তারা কি কি উদ্যোগ নিলে এই প্রতিষ্ঠানটাকে রিভাইভ করা সম্ভব? এখন প্রথমেই যেটা প্রয়োজন, এখন যদি মনেই হয় যে পাকিস্তানে ভারত যাবে না, ওইখানে যদি সার্ক যে সম্মেলনটি হবার কথা ছিল সে কারণে, তাহলে এমন একটা দেশে ওইটাকে সরিয়ে নেওয়া দরকার যাতে সবাই সেখানে সম্মেলনে যায়। এটা খুব জরুরি দরকার, একটা সার্ক সামিট হওয়া দরকার। এটা হলো একেবারে এটা প্রাইম ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং মনে হয় সেই উদ্যোগ নিলে পাকিস্তান না করবে না, কারণ পাকিস্তানের এখন যে সরকার আছে, মানে যদিও আমাদের এই অঞ্চলে সরকারি ব্যবস্থা তো আর ওইভাবে পরিবর্তন হয় না, হয়তো ব্যক্তি পরিবর্তন হয়। সেখানে যে শাহবাজ শরীফ উনি আছেন, ইমরান খান একটা বিরোধী নেতা হিসেবে আছেন, তো ফলে দেখা যাবে যে আমরা প্রত্যাশাই করতে পারি তারা অনেক মডার্ন মানুষ এই প্রজন্মের, এবং তাদের থিঙ্কিং অনেক প্রাগ্রসর হবে। এখন নতুন করে যদি এই দুটি চ্যালেঞ্জ না হয়, যে সাম্প্রতিককালের বাংলাদেশের ঘটনা, এবং বাংলাদেশের ঘটনাটা হবে না এটা আমার ধারণা, কিন্তু মালদ্বীপ, ইন্ডিয়ান যে সৈন্য আছে মালদ্বীপ, সেখান থেকে তার সৈন্য প্রত্যাহার করার জন্য মালদ্বীপ বলছে। ফলে মালদ্বীপের সাথে ভারতের, এখন বলা যায় যে পাকিস্তানের পরে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কের টানাটানিটা একটু বেশি আছে। এইখানে মূল বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে যেহেতু একটা বৃহৎ রাষ্ট্র ইন্ডিয়া, এবং তার সাথে আপনি খেয়াল করুন এই সবগুলো রাষ্ট্রেরই প্রায় না বলবো সবগুলো রাষ্ট্রেরই বর্ডার আছে। পৃথিবীতে আপনি দেখবেন যে যেসব রাষ্ট্রের সাথে যেসব রাষ্ট্রের বর্ডার আছে তাদের মধ্যে কিন্তু উত্তেজনাটা খুব তীব্র হয়। সেটা সেই ওয়ার্ল্ড কাপের ফুটবল মাঠেও বলেন, হ্যাঁ দেখবেন যে বর্ডার থাকলে খুব তীব্র হয়, কিন্তু দেশ দুটো দূরে হলে, হ্যাঁ নেপালের সাথেও তো কিছু টেনশন আছে। হ্যাঁ টেনশন আছে, ওই যে কয়েকটা গ্রাম নিয়ে রয়েছে, নেপালের টেনশন আছে। তারপরে অনেক মানে ভুটানিজ যারা একসময় ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়াতে ছিল ইনসাইড ইন্ডিয়া, তাদেরকে নেপালের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেটা নিয়ে একটা আছে। নেপাল তার ম্যাপ কিছুটা পরিবর্তন করেছে, ইন্ডিয়ার ভেতরের কিছুটা অংশ তার বলে দাবি করেছে, সেটা সেই ম্যাপ আবার পার্লামেন্টে সে পাশ করেছে। তো ওটা নিয়ে ভারত তেমন ভাবে যে খুব প্রতিবাদ করেছে বা নেপালের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে সেটা বলা যাবে না। কিন্তু যেটা মানে যে জায়গাটা আপনি কানেক্ট করার চেষ্টা করলেন সেটা হলো যে মুশকিলটা হচ্ছে যে এই 7টি দেশের মধ্যে কেউ অল্টারনেটিভ জায়গায় সার্ক সামিট হোক এই উদ্যোগটা কিন্তু নেয় নাই। যেটা বাংলাদেশ এখন বলছে যে তারা আগামী জাতিসংঘ সম্মেলনকে কেন্দ্র করে সবাই তো থাকবে, এই 7-8 দেশও থাকবে,
এখন তো আর ৭ না, আফগানিস্তান আছে ৮টি দেশ। তো সবাই থাকবে, তো সেখানে সাইড লাইনে বসে সবার সাথে কথা বলে যদি সেই পরিবেশটি তৈরি করা যায়, এটা না হওয়ার মতো না, ও হতে পারে, এটা করা সম্ভব। কিন্তু সেখানে ওকে, ইন্ডিয়া আর পাকিস্তানের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। ওকে। তো এক্ষেত্রে বর্তমানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি চিফ অ্যাডভাইজার, তিনি ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, ওনার বিশেষ সম্পর্ক রয়েছে, নানা জনের সাথে নেটওয়ার্ক রয়েছে। তো এই বিষয়টা কি সার্কের পালে কোনোভাবে হাওয়া দিতে পারে? হ্যাঁ, সেইটাই এখন বলা যায় যে একটা আমাদের জন্য সর্বশেষ, মানে সার্ক নিয়ে যারা প্রত্যাশী বা সার্ক অ্যাক্টিভেট হোক, সার্ক ভালো করুক, এটা নিয়ে আমরা যারা ভাবছি, এই ৮ দেশের মানুষই ভাবছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বড় ভূমিকা পালন করতেই পারেন। সেটা শুধুমাত্র যে উনি অ্যাজ দ্য চিফ অফ ইন্টারিম গভর্নমেন্ট সেটা না। গ্লোবাল পার্সপেক্টিভে তার এখন যে ব্যক্তিগত যে ইমেজটা আছে, বিশেষ করে জাতিসংঘে তার তো একটা ইমেজ আছে। আর এমনিতে সাধারণ মানুষ হয়তো অত জানে না যে ইন্ডিয়াতে তার মানে নাম্বারস অফ ফ্রেন্ডস ইনসাইড ইন্ডিয়া। ধরেন এমনিতে নোবেল কমিটি বলে একটা বিষয় থাকে, একটা থাকে যে নোবেল অ্যালামনাই যারা, তো ভারতেই লিভিংই আছে এখন। ধরুন অমর্ত্য সেন আছেন, তারপরে মানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উনি আছেন, তারপরে ধরুন কল্যাণ সত্যার্থী আছেন। এই তিনটে যদি নোবেল লরিয়েট ধরি, এই ৩ নোবেল লরিয়েট তো তাদের মিটিং হয়, তারা বসে, সেটা আছেন। শশী থারুর তার কাছের মানুষ, কারণ শশী থারুর আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন জাতিসংঘের, পরে কংগ্রেসের যে সেকেন্ড ম্যান তিনি। তো এরকম অনেক ইন্টেলেকচুয়াল লোক এবং অনেক বিখ্যাত মানুষজন ভারতে আছেন, যারা তার ব্যক্তিগতভাবে বন্ধু, নানান ফোরামে কাজ করার সূত্রেও সহকর্মী অতীতে জাতিসংঘের প্ল্যাটফর্মে। তো সেটা নিয়ে ইন্ডিয়াকে একটা, এবং জয়শঙ্কর তাদের যে ফরেন মিনিস্টার, তিনি বলছেন কথা বলবেন, এবং এখনো সম্ভাবনা আছে যে যেহেতু ওইখানে রাহুল গান্ধী নিজের রয়েছেন, ওইখানে পিএম, তাদের পিএম নরেন্দ্র মোদীজি উনি যাবেন। তো এখনো কিন্তু সেই সম্ভাবনা আছে, এবং আমার মনে হচ্ছে যে শেষমেশ, আমি ভারতীয় পত্রপত্রিকা মিডিয়া দেখে, যে শেষমেশ হয়তো নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের একটা মিটিং হলেও হতে পারে। কারণ যে তীব্র ছিল ভারতীয় মিডিয়া যেটা বলে আর কি, যে তীব্রতম অবস্থা ছিল, সেটা দেখবেন গত ১ সপ্তাহে অনেক নমনীয়। জয়শঙ্করের সাথে কথা হবে নো ডাউট, সেটা ঠিক আছে, কিন্তু মোদির সাথে কথা বলার আকাঙ্ক্ষা যেহেতু ইউনূস সাহেব বলেছিলেন, এটা হতেই পারে। আর শাহবাজ সাহেবের সাথে তো হবেই, সেটা তো তারা অলরেডি এনশিওর করেছে, শাহবাজ সাহেবের সাথে হবে। না, ঠিক আছে, তবে সেখানে বাইল্যাটারাল বাদ দিয়ে কি মাল্টিল্যাটারাল ইস্যুস প্রায়োরিটি পাবে? উনি তো সার্ক নিয়েই বলেছেন যে আমি সার্ক সামিট নিয়ে ওইখানে কথা বলতে চাই, এবং সার্ক সামিট মানে সার্কটাকে রিভাইভ এবং অ্যাক্টিভেট কিভাবে করা যায়। তো সেখানে ওইখানে বাইল্যাটারাল নিয়ে খুব আগানোর বিষয় না, কিন্তু ওখানে হয়তো সার্ক নিয়ে সবার সাথে কথা বলবেন, যে সার্ক নিয়ে সবাই কিভাবে মিটিং, মানে কি পদক্ষেপ হতে পারে নেক্সট যদি তারা বসতে চায়, সেটা হতে পারে সেটা। না, কিন্তু এটা তো নির্ধারিত কোনো প্যানেল ডিসকাশন না, এটা নিজেরা পারস্পরিক। হ্যাঁ, ওই যে কুশল বিনিময়, কিন্তু এই সাইড লাইন ডিসকাশনেরও আবার একটু ভ্যালু আছে, নেই তা না। কারণ ওদিন রাহুল গান্ধী, ও তো উনি তো সিরিজ, বিশেষ করে লেকচার বা ডিসকাশনে অংশ নেন আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে। ওদিন উনি একটা ইউনিভার্সিটিতে একটা ডিসকাশনে অংশ নিচ্ছিলেন, তখন একজন বাংলাদেশী তাকে একটা প্রশ্ন করেছে সেখানে। তো ওটা যিনি ডিসকাশন ছিলেন তিনি বলছিলেন, যিনি ফ্যাসিলিটেটর, যে একজন বাংলাদেশী প্রশ্ন করছেন, এটা নিয়ে আপনি কি বলবেন, এই যে ঠিক এই বর্তমান প্রেক্ষিত নিয়ে। তো উনি কিন্তু অনেক ইজি বলেছেন যে না, বাংলাদেশের সাথে সম্পর্ক আগে যেমন ছিল তেমনই থাকবে, এবং সেটা যাতে অব্যাহত থাকে সে বিষয়ে মানে কংগ্রেসও কাজ করবে। সো যখন একটা লিডার একটা দেশ চালাবে,
তখন তার ভাবনার তো একটা মানে দৃষ্টিভঙ্গিগত যদিও পার্থক্য থাকবে। যদিও তার কমেন্টটা নিয়ে বিতর্ক হয়েছে আমাদের এখানে, যাই হোক, এখন আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে খোঁজ খবর রাখেন, পড়ালেখা করেন, তো সব মিলিয়ে কি মনে হয় যে সার্কের সুদিন এটা কি আমরা দেখতে পাবো? খুব তাড়াতাড়ি না হলেও মানে যদি সামিটটা হয় তাহলে সেটা খুব জি একটা ভালো বিষয়। আর এইখানে একটা কথা প্রফেসর হামিদ বলাই যায়, সেটা হলো যে একটা দিকে খুব গুরুত্ব দেওয়া দরকার, বুঝলেন? সেটি হলো আসলে রাজনীতিবিদদের হাত থেকে এই বিষয়টিকে একটু মানে আমি এভাবে তো বলা যাবে না যে বের করে নেওয়া দরকার, সেটা সম্ভব না। মানে এটা রাজনীতিবিদরা লিড করলেও এইখানে অন্যান্য প্রফেশনালদের কাজ করবার সুযোগ দিতে হবে সব দেশের। এটি না হলে এটা যেন ওই বললাম একটা এলিট ক্লাব মতো হয়ে গেছে। এটা অনেকটাই জি ঢাকা ক্লাব, ক্যালকাটা ক্লাব বা দিল্লি ক্লাবের মতো হয়ে গেছে, যে আপনার অনেক মানি থাকলে, টাকা থাকলে আপনি এই ক্লাবের মেম্বারশিপ পাবেন। কিন্তু এটা তো আসলে জি পিপুলস টু পিপুলস কানেক্টিভিটির কারণে তো সার্ভ করা। এখন হুম আপনি এখানে দেখুন, আপনি স্যারকে, আপনি ইউনিভার্সিটি টিচার, আপনি কি একটা মানে সার্ক এমিনেন্ট গ্রুপ বলে একটা গ্রুপ আছে, হ্যাঁ? তারা জি কিন্তু সার্ক পাসপোর্ট পায়, সার্ক ভিসা পায়। হুম এটা অনেকে হয়তো জানেই না যে সার্ক ভিসা আছে, কিন্তু কিন্তু সেই ভিসা কিন্তু ওকে আপনি আমি পাবো না। কিন্তু কেন ইউনিভার্সিটি টিচাররা এই ভিসাটা পাবে না? এবং হুম ইউনিভার্সিটি টিচারদের অবশ্যই খুব আগে, একদম প্রথম দিকেই, শুধু ব্যবসায়ীদের জি না, একটা হুম সার্ক হুম চেম্বার অফ কমার্স যেমন খুব গুরুত্বপূর্ণ না? তারা হুম হয়তো হুম ভাবছে যে সার্ক চেম্বার অফ কমার্স খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হয়ে গেল। কিন্তু সার্ক ইউনিভার্সিটি টিচার্স ফোরাম অনেক গুরুত্বপূর্ণ। জি সার্ক জার্নালিস্ট ফোরাম অনেক গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস ফোরাম অনেক গুরুত্বপূর্ণ। কারণ হুম এগুলো না হলে পিপলস টু পিপলস কানেক্টিভিটিটা হবে না। এজন্য রাইট আপনার সাথে আমার আলোচনা হওয়ার আগে আমি ওরকম করেই ভাবছিলাম যে আসলে এটা শুধুমাত্র পলিটিশিয়ানরাই যদি এইভাবে লিড করেন, তাহলে এখান থেকে খুব নেট রেজাল্ট মানুষ পাবে না। শুধু অর্থনৈতিক উন্নয়ন এ না, ভাবগত জায়গাতেও তো একটা কমিউনিকেশন হতে পারে। ইমোশনাল ট্রু জায়গাতেও কমিউনিকেশনটা দরকার। ওইজন্যই ওই কালচারাল কথাগুলো বলা আছে কিন্তু। হুম স্যারকের দেখবেন যে অবজেক্টিভের বি নম্বর, যে অবজেক্টিভ ২ নম্বর অবজেক্টিভেই সোশ্যাল কালচারাল এই বিষয়গুলোর উপরে এমফাসাইজ করা হয়েছে। যেহেতু এটাকে কেন আমরা সাউথ এশিয়া বলছি? আমাদের তো কালচারাল একটা পার্সপেক্টিভ আছে বলেই নাকি? একটা সিমিলার জি কালচার নিয়ে আমরা বসবাস করি বলে। তা সেটা হুম হুম প্রমোট না হলে মিসট্রাস্ট গুলো রিডিউস করা বেশ কঠিন। এইজন্য এই হুম প্রফেশনাল টিম গুলো হওয়া খুব দরকার। এখানে পিপলস টু পিপলস কানেকশন খুব ইম্পোর্টেন্ট প্রফেশনালদের মধ্যে। ওকে, তাহলে আমরা আশাবাদ দিয়েই শেষ করি। হ্যাঁ, কারণ হচ্ছে বলা যেতে পারে। কারণ হচ্ছে যে নানা রকম ডাইমেনশন আসবে পরিবর্তিত পরিস্থিতিতে। পারস্পরিক সম্পর্ক কখনো শিথিল, কখনো উষ্ণ হবে। তো এই সার্ক রিজিয়ন আসলে প্রবল সম্ভাবনাময় একটা অঞ্চল। এখানে শুধু যদি আমরা পরস্পর মিলেমিশে একটু উদ্যোগী হতে পারি, নিজেরা কিছুটা ছাড় দিয়ে হলেও এই ৮টা দেশ পরস্পর মিলেমিশে কাজ করি, সেক্ষেত্রে এই সার্কের মাধ্যমে আমরাও ইন অল অ্যাসপেক্টস যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেইটা হয়তো এনশিওর করতে পারবো। এই আশাবাদ রেখেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান। আপনি অনেক কষ্ট করে অনেক তথ্য দিলেন। এগুলো যদি পলিসি মেকাররা সামান্যতম বিবেচনায় নেয় তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে। আপনি যদি হ্যাঁ, কিছু ধন্যবাদ। বলেন। জি হ্যাঁ, ওই আপনি যেমন ভাবে আশাবাদ ব্যক্ত করলেন, আমরা আশাবাদী মানুষ। ফলে দক্ষিণ এশিয়ায় যে সম্পদের ঘাটতির কথা বারবার বলা হয় এবং আমরা জানি যেখানে 25% এর নিচেই মানুষ দিন $১ নিচে আয় করে, এমন একটা তথ্যপাত্র আমাদের আছে। আপনি জি এই পপুলেশনটাকেই যদি কনভার্ট করতে পারেন রিসোর্সে, সেটা শুধু এই জি অঞ্চল না,
তারা গ্লোবালি একটা ইমপ্যাক্ট ফেলতে পারে। ফলে True. ফলে অতি অবশ্যই আমরা এই মিসট্রাস্টের জায়গাগুলো যদি পলিটিক্যাল মিসট্রাস্টের জায়গাগুলো রিডিউস করতে পারি এবং হুম, হুম। আউট অফ পলিটিক্স পিপলস টু পিপলস কমিউনিকেশন গুলোকে যদি খুব পজিটিভলি আমরা এগিয়ে নিতে পারি, অবশ্যই স্যার হুম। আবার অ্যাক্টিভেটেড হবে, শুধু তাই নয়, কন্ট্রিবিউটও করবে। তো ধন্যবাদ ও প্রফেসর হামিদ। ওকে, থ্যাংক ইউ। জি।